আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার। প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় ল্যাটারের ফ্যাক্টরি স্থাপনের অভিযোগ। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক। জ্বালানি খাত সহ উন্নয়ন বাজেটে সহযোগিতা দেবে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও মোটরবাইক, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। ৩.৫ লাখ টন জ্বালানি তেল আমদানিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল। নেতারা বললেন, সংবিধান সংস্কার এড়াতে চাইলে বিএনপির পরিণতি হবে ফ্যাসিবাদের মতো। আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ অনেকেই। শনিবার দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২.৫ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। তিনি জানান, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরিয়ে ফেলতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে। দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ২.৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের এই পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। আমি যে বাসায় থাকি, আমার বাসাটা এই বাসাটার ৫টা বাড়ির পরে, ঠিক আছে, সেখান থেকে আমার বাড়ির মানুষ সবাই আতঙ্কে ডরে নেমে গেছে। আমার স্বাস্থ্য আজকে সকালে কাজে আসছে, তখন এখানে আগুন লাগার কথা শুনে আমি ফোন দেই, তখন থেকে ফোন বন্ধ। তারপরে থেকে তারিখ খুঁজে পাচ্ছি না। আগুন লাগার সময় কারখানাটিতে অন্তত ৩০ জন শ্রমিক কাজ করছিল বলে জানায় এলাকাবাসী। আগুনের সময় শ্রমিকরা বের হতে পারেনি বলে অভিযোগ তাদের। ওই সার্চ টিম সার্চ করার পর আমরা ৫টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘন বসতিপূর্ণ এলাকায় কেউ যেন গ্যাস এবং কেমিক্যাল জাতীয় কারখানা খুলতে না দেওয়া হয়, সেজন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হবে। আর কি সহায়তা বলেন, রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে ২ লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখবো ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গিঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড। আগুন লাগার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আসলে রবি সকাল থেকেই মূলত একযোগে কার্যক্রম শুরু হয়। আমি যদি বলি যে গাজীপুরের 5টি উপজেলার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, যে মির্জাপুর ইউনিয়ন পরিষদে, এখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে এত উচ্চে পড়া আসলে পরিবার পরিজন ছিল, তাদের লোকজনকে নিয়ে আসা হয়েছিল, যে কারণে কিন্তু আমরা দেখছিলাম এখানে যারা উপস্থিতি ছিল তারা বাবা মা তারা কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে যায়। তবে এই যে বাচ্চারা তারাও কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে। কেউ কেউ এই রোদে আসলে তারা অস্থিরতা হয়েছে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে, এমনটা হয়েছে। তবে এখানে যারা স্বজনরা রয়েছে তারা বলছে, যারা গার্জিয়ান রয়েছে তারা বলছিল যে এই স্থানটি আসলে বড় হওয়ার দরকার ছিল, তাদের যে ব্যবস্থাপনা সেটিও নিয়ে আসলে বিভিন্ন ত্রুটি বিচ্যুত অনেক কথা বলছিল। তবে এই যে টিকাদান শুরু হয়েছে, এখানে কিন্তু আসলে হাতে গোনা কয়েকটি বুথ থাকার কারণে এখানে কিন্তু শতে শতে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু আসলে সঠিকভাবে আসলে প্রয়োগ করতে পারছে না, এমনটা কিন্তু আমাদেরকে জানাচ্ছিল যারা গার্জিয়ানরা আসছে তারা বলছিল যে এই যে স্বাস্থ্যকেন্দ্রে আজকে যে তাদের যে আসলে আনুষ্ঠানিকতভাবে যেভাবে আসলে টিকা কর্মসূচি ছিল সেটি আসলে আরও ভালো হওয়ার কথা ছিল, যেন বাচ্চাদের স্বাচ্ছন্দ্যে তারা যেন টিকা দিতে পারে সেই ব্যবস্থা
রাখার কথা ছিল। তবে পরিশেষে যে বিষয়টা আমরা দেখছি যে আসলে রৌদ্র এবং প্যান্ডেলবিহীন যে আসলে ক্ষুদ্র যে জায়গাটি, সেই জায়গাটি থেকে আসলে কিন্তু আমরা দেখছিলাম যে অনেক শিশু এবং পরিবাররা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। তারা একটি সিরিয়াল মেনটেন ছিল, সেখান থেকে গিয়ে কিন্তু বিভিন্ন গাছপালা নিচে বসে তারা টিকা কখন দেবে সেই বিষয় কিন্তু আসলে অপেক্ষা করছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার, ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনা সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায়, বাকিটা সুমাইয়া ঐশীর রিপোর্টে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলজার। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই দুইটা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। এই এক যুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 2024 সালে জুনে গণঅভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে